আলোঘর প্রকাশনী নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ এই অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন আর আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবার জন্য। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা কথা বলি আমাদের সমাজের বরেণ্য মানুষদের সঙ্গে, জানি তাদের ব্যক্তিজীবনের কথা, জানি তাদের কর্মজীবনের কথা। তারই ধারাবাহিকতায় আজ আমরা যার সঙ্গে কথা বলবো তিনি দিশার সম্মানিত প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মোহাম্মদ শহীদুল্লাহ। স্যার কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি স্যার। প্রথমে একটু বলে নিই, আজ আমরা যেই পর্বে বসে কথা বলছি এটা এই অনুষ্ঠানের 50তম পর্ব, তার মানে বিশেষ পর্ব। বিশেষ পর্বে আমরা আপনাকে পেয়েছি, আপনাকে শুভেচ্ছা। একটু ছোটবেলা থেকে আসি, জি। কারণ যে মানুষটা বড় হয়ে আমাদের মুখোমুখি হন তার একটা ছোটবেলা ছিল, কোনো 10টা মানুষের মতো থাকার কথা না তার ছোটবেলাটা। একটু জানবো আপনার ছোটবেলাটা কেমন ছিল? আমার ছোটবেলা আসলে এই গ্রামে আমাদের ছোটবেলা কেটেছে। আমার গ্রামের বাড়ি হলো কুমিল্লা চান্দিনা উপজেলায়, এবং আমাদের গ্রামের নাম হলো পূর্ব রামচন্দ্রপুর। তো ছোটোবেলায় আমরা যে গ্রামে থাকতাম আমাদের পাশের গ্রামে প্রাইমারি স্কুলে, সেখানে আমি লেখাপড়া করেছি। তারপরে হাই স্কুল এখানে আমাদের খোসবাস উচ্চ বিদ্যালয়, সেখানে আমি এসএসসি পাস করেছি, সেটা 1977 সালে। তারপরে আমি নিমসার জুনাবালি কলেজ, সেখানে এটা বুড়িসঙ্গের একটা কলেজ, বুড়িসঙ্গ উপজেলায়, সেই কলেজে আমি ইন্টারমিডিয়েট পাস করেছি ছোটোবেলা। তারপরে আমি পড়ালেখা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে মাস্টার্স করেছি। ছোটোবেলা বলতে গ্রামে আপনার সেই গ্রামীণ পরিবেশে আমাদের জীবন। ফ্যামিলিতে আমার আব্বা ছিলেন স্কুলের টিচার, এবং উনি যে হাই স্কুলের টিচার ছিলেন সেখানেই আমি লেখাপড়া করেছি। কেমন ছিল সেই অভিজ্ঞতা? মানে আপনি ছাত্র, আপনার বাবা শিক্ষক। এটা একটু কনফ্লিক্টিং ছিল, মাঝে মাঝে সমস্যা হতো। কেমন সমস্যা? সমস্যা মানে আমি দুষ্টামি করলে আব্বা অনেক সময় ক্লাসে প্রতিশোধ নিতেন। সেটা একটা সুযোগ ছিল আব্বার। তো যাই হোক, খুব ভালো ছিল আমাদের। অনেক ফ্যামিলিতে আমরা 5 ভাই 5 বোন। 1971 সালে আমরা 5ম শ্রেণীতে পড়ি আমি, এবং সেই সময় আমরা পাকিস্তানের কিছু সময় দেখেছি। তারপরে আমাদের কৈশোরটা বাংলাদেশ শুরু হয়েছে তখন আমাদের কৈশোর, আমরা হাই স্কুলে যখন পড়ি। স্যার, তারপর বড় হলেন, একটা সময় মনে হয়েছে যে সাধারণ 10টা ছাত্র বা পাশ করা মানুষ যেভাবে বা যেদিকে এগোয় সেদিকে আপনি এগোবেন না, কারণ তারা সাধারণত চাকরির জন্য খোঁজে বা চাকরির জন্য ছোটে। কিন্তু আপনার মনে হয়েছে যে আপনার প্রতিষ্ঠানে মানুষ কাজ করবে, অর্থাৎ আপনি উদ্যোক্তা হবেন কিংবা এই ধরনের একটা প্রতিষ্ঠান গড়ে তুলবেন। কখন মনে হয়েছে যে আপনার জীবনটা এমন হওয়া উচিত? না, ছোটোবেলার থেকে যদিও গ্রামে ছিলাম, তবুও একটা উচ্ছ্বাস ছিল যে লেখাপড়া করব এবং ইউনিভার্সিটি লেভেল শেষ করব, মাস্টার্স পর্যন্ত পড়ব। এবং আমাদের পরিবারে ধরেন আর্থিক অসচ্ছলতা ছিল, এবং ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য আমি চাকরি করব বা কিছু একটা করব, সেই প্রত্যাশা ছোটোবেলা থেকেই ছিল, এবং সেই অনুযায়ী লেখাপড়া করেছি। যদিও অনেক ভালো ছাত্র ছিলাম না, কিন্তু মোটামুটি মাঝারি মানের ছাত্র ছিলাম, কোথাও ফেল করিনি। মাস্টার্স পরীক্ষা দেওয়ার পর থেকেই চাকরির জন্য চেষ্টা করতেছিলাম, এবং রেজাল্ট আউটের আগেই আমার চাকরি হয়ে যায় একটা প্রতিষ্ঠানে, বাংলাদেশ রেড ক্রস সোসাইটিতে। আমি তখন চাকরিতে জয়েন করি ডিস্ট্রিক্ট লেভেলের অফিসার হিসেবে। সায়েন্সের ছাত্র ছিলাম, কিন্তু আমার চাকরিটা ছিল একটু সেবামূলক কাজ, রিলিফ, রিহেবিলিটেশন এবং অন্যান্য আত্মমানবতার সেবামূলক কাজ, মাঠ পর্যায়ে রিলিফ দেওয়া, দুর্যোগে বিভিন্ন কাজ করা। তো সেইগুলো করতে গিয়ে ভাবছি যে আসলে এই নিজে থেকে কিছু করা যায় কি না, সেটা চিন্তাভাবনার থেকেই আসলে এনজিওটা প্রতিষ্ঠা করেছি। তো আমি চিন্তা করলাম যে যেহেতু আমি চাকরি করছি এবং আমি এই বিষয়গুলো বুঝি যে কিভাবে কি করতে হবে, তো আমিও একটা উদ্যোগ নিলাম, এবং 93 সালেই প্রথম উদ্যোগ নিলাম, 1993 সালে। এবং 94 সালেই আমি প্রথম এই ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট নামে, দিশা নামে এই প্রতিষ্ঠানটা রেজিস্ট্রেশন করি সমাজসেবা থেকে।
স্যার, আমরা এনজিওর ব্যাপারে একটা সাধারণ ধারণা পোষণ করি, তারা কী ধরনের কাজ করে আমরা জানি, কিন্তু দিশার বিষয়টা মনে হয় একটু অন্যরকম। কারণ দিশা যে কাজগুলো করে সাধারণভাবে এনজিও সবগুলো কাজ করে না, অথবা দিশা যা যা করে সব করে না, কিন্তু দিশা যে বাইরে গিয়ে কাজগুলো করে সেটা শিক্ষামূলক কাজ, জনসেবামূলক কাজ এবং বইয়ের বিস্তার ঘটানোর কাজ, সে কাজগুলো করতে হবে এনজিওর যে কাঠামো আছে এর বাইরে গিয়ে, সেই চিন্তাটা কি প্রথম থেকেই ছিল? আসলে এনজিও করার পরে যখন আমরা ধরেন ক্ষুদ্র ঋণ কার্যক্রম দিয়ে প্রথম শুরু করি, ক্ষুদ্র ঋণের পাশাপাশি আমাদের স্যানিটেশন, তারপরে নন ফর্মাল এডুকেশন, তারপরে স্বাস্থ্য সেবা ইত্যাদি কার্যক্রম এনজিওরা করে ব্যাপকভাবে বাংলাদেশে করেছে। তো আমরাও এই কাজগুলা শুরু করেছি আস্তে আস্তে। কিছু কাজ আমাদের নিজস্ব রিসোর্স থেকে করেছি, কিছু কাজ ডোনারের সহায়তা নিয়ে করেছি। তো আমরা যেই কাজগুলা করি, যেমন আলোগর কার্যক্রম, যেটা এই যে আলোগর প্রকাশনা, তারপর আলোগর কমিউনিটি লাইব্রেরি, এই কাজগুলো আসলে আমি একটু ব্যক্তিগত চিন্তা থেকে আমি এগুলা শুরু করেছি একটু ভিন্নভাবে। কারণ আমি দেখেছি যে পৃথিবীতে যেসব দেশ আপনার উন্নতি করেছে, আমরা যাদেরকে উন্নত দেশ বলি, এই দেশগুলো আসলে দাঁড়িয়ে আছে শিক্ষার উপর। তাদের যেই দেশে যত বেশি শিক্ষা উন্নত, সেই দেশ তত উন্নত। তো যার জন্য আমরা চিন্তা করলাম যে দিশার মাধ্যমে আমরা যদি আপনার মানুষকে শিক্ষিত করতে পারি, গ্রামে গঞ্জে যারা ছাত্রছাত্রী আছে, যেসব স্কুল আছে যেখানে সাধারণত বই পৌঁছে না, সৃজনশীল বই পৌঁছে না, আমরা তাদের কাছে বই পৌঁছানোর জন্য আসলে এই আলোগর শিক্ষা কার্যক্রমটা আমরা শুরু করেছি আর কি। আমরা আলুঘরের নাম শুনেছি, দিশার নাম শুনেছি, কিন্তু পেছনের গল্পগুলি সেভাবে আমরা জানি না। আপনার কাছ থেকে জানবো, কিছুটা শুনেছি, আর একটু শুনি। সেটা হচ্ছে শিক্ষা সংশ্লিষ্ট যে কাজগুলো আপনারা করেন, এর মধ্যে যে বইমেলা, এটা আমরা একটু পরে শুনবো, আলুঘরের যে বইমেলার উদ্যোগটা সেটা। কিন্তু আরেকটা কাজ আপনারা করেন, সাধারণত পাবলিক লাইব্রেরিগুলো যেগুলো সরকারি উদ্যোগে হয়, সেখানে বসে ছাত্রছাত্রীরা পড়ে, কিন্তু আপনাদেরও এমন একটা লাইব্রেরি আছে। মানে ব্যক্তি উদ্যোগে কিংবা একেবারে বেসরকারি উদ্যোগে এরকম কার্যক্রম আমরা সাধারণত দেখি না। একটু জানবো এই প্রতিষ্ঠানটা সম্পর্কে। আমাদের আসলে এই কমিউনিটি লাইব্রেরি নামে আমাদের এই আলোঘর লাইব্রেরি যেগুলা, এগুলা কমিউনিটিতে আছে। আমাদের এরকম 6টা লাইব্রেরি আছে, এবং 6টা লাইব্রেরির মধ্যে 4টা লাইব্রেরি করোনার সময় যখন লাইব্রেরি সব বন্ধ হয়ে গেল, তারপরে আমরা 4টা লাইব্রেরি 4টা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে মানে সংযুক্ত করে দিয়েছি। আর আমরা 2টা লাইব্রেরি চালাই আমাদের নিজস্ব দায়িত্বে, নিজস্ব রিসোর্সে। একটা হলো কুমিল্লার চান্দিনা, আর একটা হলো ঢাকার পল্লবীতে। তো কমিউনিটি লাইব্রেরি চালানোর, আলোঘরগুলো চালানোর উদ্দেশ্য হলো আসলে আমাদের এই যে ধরেন আমি ঢাকা সিটির কথা যদি বলি, যে ঢাকা সিটিতে তো বলা হয় যে প্রায় 2 কোটি প্লাস লোক বসবাস করে, এবং এখানে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী আছে। কিন্তু এই সরকারি পর্যায়ে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন সংগঠনের এরকম কমিউনিটি লাইব্রেরি বলতে তেমন কোনো লাইব্রেরি নাই। অন্যান্য উন্নত দেশে আমি দেখেছি যে এই কমিউনিটি ভিত্তিক লাইব্রেরি মুভমেন্টে একটা বিশাল মানে শিক্ষার একটা বড় দিক। তো এই লাইব্রেরিগুলোতে আসলে যেসব ছাত্রছাত্রীদের বাসায় পড়ার জন্য সেই সুযোগ নাই, তারপরে অনেক বই হয়তো কিনে পড়তে পারে না, তাদের জন্য লাইব্রেরিগুলো আর কি। তো লাইব্রেরিগুলোতে সেই আমরা দেখেছি যে এগুলোর এত চাহিদা যে সকাল 9টার থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে, বাট সকাল 8টার থেকে স্টুডেন্টরা এসে লাইন ধরে কার আগে কে যাবে। এখানে যদিও খুব সীমিত বসার ব্যবস্থা আছে লাইব্রেরিগুলোতে, কিন্তু ওই লাইব্রেরিগুলোতে বসার জন্যই কিন্তু আগে আসে। এবং আমাদের উপর তাদের অনেক রকমের দাবি, অনেক রকমের রিকোয়েস্ট, কিছু ফ্যাসিলিটি তৈরি করে দেওয়ার, বসার বা নানান রকমের, আমরা সেটা করে দিচ্ছি। এবং এটা আরও এক্সপান্ড করার জন্য তারা রিকোয়েস্ট করে, আরও সময় বাড়িয়ে দেওয়ার জন্য বলে, ইভেন ছুটির দিনগুলোতেও যেন আমরা খোলা রাখি সেই জন্য রিকোয়েস্ট করে। আমাদের আরেকটা উদ্দেশ্য আছে, আমরা অনেক
সরকারের কর্মকর্তা, তার সামাজিক নেতৃবৃন্দ অনেকেই আমরা এই লাইব্রেরিগুলো দেখাই। এবং আমাদের ইচ্ছা যে আমাদের দেশে যারা পলিসি মেকার, যারা দেশ পরিচালনা করেন, ওনারা যেন এই ধরনের লাইব্রেরি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় করেন। আর বিশেষ করে ঢাকাতে যে সিটি কর্পোরেশন আছে নর্থ এবং সাউথ, সেই সিটি কর্পোরেশনে অনেক রিসোর্স আছে এবং ওনাদের অনেক লাইব্রেরিও আছে। এবং ওনারা চাইলে আমাদের লাইব্রেরিগুলোতে যেরকম চাহিদা, পাঠকদের যেরকম কমফোর্টেবলি পাঠকরা বসে পড়তে পারে, ঠিক এরকম পরিবেশ তৈরি করে দিলে এই সরকারের পক্ষ থেকে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমার মনে হয় লক্ষ লক্ষ ছাত্রছাত্রী উপকৃত হতে পারে। স্যার, ছাত্রছাত্রীর কথা যেহেতু আসলো, আরেকটা বিষয় আপনাদের বা আরেকটা কার্যক্রম আপনাদের, সেটা হচ্ছে শিক্ষাবৃত্তি। শিক্ষাবৃত্তি এটা অনেক কঠিন কাজ, কারণ একেবারে নগদ টাকা, যদিও টাকা শব্দটা মনে হয় একটু বেশি কমার্শিয়াল শোনাচ্ছে, কিন্তু আপনারা সেটাই দেন তাদের জন্য, শিক্ষার জন্য, অর্থাৎ শুধু বসে পড়বে সেটার জন্য লাইব্রেরিতে বসার জায়গা না, তারা যাতে ব্যয় বহন করতে পারে এর জন্য শিক্ষাবৃত্তি দেন। শিক্ষাবৃত্তির আইডিয়াটা কবে থেকে বা কতটা প্রসারিত? শিক্ষাবৃত্তি আমরা প্রতিষ্ঠানের মানে আমরা 2015 সাল থেকে আমরা শিক্ষাবৃত্তিও আমরা দিয়ে আসতেছিলাম কিছু কিছু করে, আপনার স্টুডেন্ট কিছু অসহায়, দরিদ্র এবং আপনার আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদেরকে। কিন্তু পরবর্তীতে আপনার আমাদের যারা এনজিও, যে আমাদের ক্ষুদ্র ঋণ যেসব এনজিও করে, ক্ষুদ্র ঋণ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে সাধারণত নিয়ন্ত্রণ করে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, এমআরএ। তো আমরা এমআরএর পরামর্শক্রমে আমরা আপনার আমাদের যেই মাইক্রো ক্রেডিটের যেই সার্ভিস চার্জ আসে, সেই সার্ভিস চার্জ থেকে আমরা একটা শিক্ষাবৃত্তি দেই। বিশেষ করে এটা হলো এমআরএ এমএফআই উচ্চ শিক্ষাবৃত্তি। সেই শিক্ষাবৃত্তিটা একটু ইউনিক ধরনের শিক্ষাবৃত্তি। এটা আপনার আসলে উচ্চ শিক্ষাবৃত্তি আমরা যারা ইউনিভার্সিটি লেভেলে যেসব ছাত্রছাত্রীরা পড়ে এবং যারা অসচ্ছল, তাদেরকে আমরা এই শিক্ষাবৃত্তিটা দেই। এবং এই শিক্ষাবৃত্তিটা যখন আমরা স্টার্ট করি, তখন কিন্তু লেখাপড়ার গ্র্যাজুয়েশন যারা করে তারা তো 4 বছর পড়তে হয়, আমরা তাদেরকে 4 বছরের জন্যই দেই। প্রতি মাসে 3,000 থেকে 5,000 টাকা করে প্রত্যেকে শিক্ষাবৃত্তি দেই। মেডিকেল কলেজের স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর স্টুডেন্ট, তাদেরকে দেই। এভাবে আমরা বর্তমানে প্রতি মাসে 27 জন ছাত্রছাত্রীকে আমরা এই শিক্ষাবৃত্তিটা দিই। এবং এই পর্যন্ত আমরা এই শিক্ষাবৃত্তিতে প্রায় 1,05,00,000 টাকা দিয়েছি গত 8-10 বছরে আর কি আপনার। এবং অনেকে এগুলাতে অনেক উপকৃত হচ্ছে এই শিক্ষাবৃত্তি নিয়ে আর কি। স্যার, আরও অনেকগুলো কার্যক্রম আছে আপনাদের, হয়তো সব শুনতে পারবো না, কিন্তু বিশেষগুলো শুনবো। আমরা ঠিক আপনার কথা শুনছি না, আপনার প্রতিষ্ঠানের কথা শুনছি, কারণ একটা সময়ে আমাদের জীবনে এমন আসে যখন আমাদের ব্যক্তির চেয়ে কাজ বড় হয়ে যায়। আপনার কাজ এত বেশি বিস্তৃত, সেখানে আপনি একেবারে ঢাকা পড়ে গেছেন কাজের নিচে। তবু আপনার মুখ থেকেই শুনতে হবে, কারণ সব আমরা জানি না। একটা বিষয় জানি অবশ্য, যেটা নিয়ে আমরা প্রায় প্রতি পর্বে কথা বলি এবং অতিথিদের বক্তব্য শুনি এই বিষয়ে, সেটা আপনাদের বইমেলা। প্রত্যন্ত অঞ্চলে বইমেলা করেন আপনারা আলোঘর প্রকাশনের উদ্যোগে। এই বইমেলার আইডিয়াটা কিভাবে আসলো? তো মেলা করার উদ্দেশ্য হলো যে আমরা আসলে ঢাকায় আমাদের বই বিক্রি করার জন্য 2টা আছে, মানে সেন্টার আছে। কিন্তু আমরা যেটা অনুধাবন করলাম যে ধরেন ঢাকায় তো সব লোক আসতে পারে না, বাংলাদেশের ছাত্রছাত্রীরা কিন্তু প্রত্যন্ত অঞ্চলে বিস্তৃত। তো আমরা চিন্তা করলাম যে বই যদি ছাত্রদের কাছে নিয়ে যাওয়া যায় তাহলে কেমন হয়। সেই উদ্দেশ্যেই আসলে এই আমাদের বই মেলা করার এই পরিকল্পনাটা আমরা করেছি। এবং প্রতি বছর, যেমন গত বছরও আমরা প্রায় 600 বইমেলা করেছি 2025 সালে। এবং আমরা আমাদের বইমেলা করার জন্য আমাদের 8টা ডিভিশনে 8টা ছোট অফিস আছে এবং 1 ম্যান অফিস, এবং সেখানে ছোট স্টক আছে বইয়ের। যে নাকি বই সেলস প্রতিনিধি, সে বিভিন্ন স্কুলে যায়, স্কুলে গিয়ে শিক্ষকদের সাথে যোগাযোগ করে সেখানে বইমেলা করে স্কুলে। ওইটার একটাই উদ্দেশ্য যে বই আসলে দাঁড়ে দাঁড়ে বই পৌঁছে দেওয়া। স্যার, দিশার কিছু কার্যক্রম যেগুলো সম্পর্কে আমরা জানি সে সম্পর্কে তো কথা বললাম, কিন্তু কিছু কার্যক্রম হয়তো আমরা জানি না সেভাবে, কিন্তু গোপনে কাজ করে যাচ্ছে দিশা।
মানুষের কল্যাণে। আপনার মুখ থেকে শুনবো যে দিশার কোন কোন দিক আপনি যদি একটু আমাদের তুলে ধরেন, এমন দিক যেগুলো আমরা হয়তো জানি না। আমাদের একটা বড় কাজ হলো ক্ষুদ্র ঋণ কার্যক্রম। তো ক্ষুদ্র ঋণ কার্যক্রমে আমরা আপনার প্রায় 20টা ব্যাংকের সাথে আমরা এগ্রিমেন্ট করে ব্যাংকের থেকে টাকা নিয়ে আমরা ল্যান্ডিং করি, ক্ষুদ্র ঋণ দেই গ্রামে গঞ্জে। আমাদের প্রায় 25টা জেলায় বর্তমানে কাজ আছে। ক্ষুদ্র ঋণের পাশাপাশি আমরা যেই কাজগুলো করি আমরা আমাদের নিজেদের এই ইয়ে থেকে উদ্যোগে করি, সেটা হলো যে আপনার কারিগরি প্রশিক্ষণ। কারিগরি প্রশিক্ষণের ব্যাপারে আমাদের একটা আগ্রহ এই কারণে যে বাংলাদেশ সরকারও কিন্তু চাচ্ছে যে আপনার কারিগরি প্রশিক্ষণকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সরকারের অনেক উদ্যোগ, অনেক অর্থ ব্যয় হচ্ছে। আন্তর্জাতিক দাতা সংস্থাও কিন্তু কারিগরি শিক্ষার জন্য সরকারকে অনেক টাকা দিচ্ছে এবং উৎসাহিত করতেছে। আমরা জানি যে আমাদের দেশের অনেক লোক বিদেশে থাকে, রিমিটেন্স পাঠায়, কিন্তু আমাদের দেশের লোক যারা বিদেশে থাকে প্রায় 1 কোটির উপরে লোক আমাদের দেশের বিদেশে থাকে, কিন্তু তারা যেই পরিমাণ আপনার রিমিটেন্স পাঠায়, দেখা গেল যে আসলে নন টেকনিক্যাল লোক এবং কারিগরি শিক্ষিত না হয়ে তারা যাওয়ার কারণে আপনার ইনকাম করতে পারে না সেরকম। যেমন আমি একটা উদাহরণ দিই যে ফিলিপাইনের যেই পরিমাণ লোক, ধরেন ফিলিপাইনের 50 লাখ লোক যেই টাকা ইনকাম করে বিদেশে গিয়ে, আমাদের দেশের 1 কোটি লোকও তত টাকা ইনকাম করে না। কারণ ফিলিপাইনের লোকরা টেকনিক্যাল এডুকেশন নিয়ে তারপরে বিদেশে যায়। তো যার জন্য আমাদের দেশের সরকারও কিন্তু এটার উপর খুব গুরুত্ব দিয়েছে। আমরা আমাদের এই মিরপুর 12 নম্বরে আমাদের দিশা ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামে আমাদের একটা প্রতিষ্ঠান আছে, যেখানে আমরা কারিগরি শিক্ষা প্রদান করি। এখানে আমরা সরকারের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির অনুমোদন ক্রমে আমরা কারিগরি শিক্ষা দেই এবং সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, তারপরে সরকারের যে অ্যাসেট প্রজেক্ট আছে সরকারের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আন্ডারে, তাদের সাথে আমাদের পার্টনারশিপ আছে সরকারের সাথে। আমরা এটার মাধ্যমে আমরা এই যুবকদেরকে কারিগরি শিক্ষা দেই এবং তাদেরকে কর্মসংস্থান পর্যন্ত করে দেই। তাছাড়া আমাদের ডেইরি প্রজেক্ট একটা আছে, ডেইরি মানে মাতৃভূমি ডেইরি ফুডস লিমিটেড নামে। ডেইরি আমরা চিন্তা করেছি যে আমাদের দেশের যে বর্তমানে যে কনভেনশনাল যেই ক্রপ আছে, ফসল আছে, সেই ফসলের যে ম্যাক্সিমাম লিমিটে চলে গেছে আসলে প্রোডাকশন। এখন আমাদের দেশের উন্নয়নের জন্য কিন্তু দরকার বিকল্প আপনার এই বিকল্প শিল্প প্রতিষ্ঠান, বিকল্প উৎপাদন ব্যবস্থা। তো সেই ক্ষেত্রে আমাদের ডেইরির কিন্তু দুধের কিন্তু একটা বড় ধরনের সম্ভাবনা আছে। তো আমরা চাচ্ছি যে বাংলাদেশে ভবিষ্যতে এই গাভীর লোন দিয়ে এবং দুধ উৎপাদন করার জন্য আমরা একটা বড় ধরনের প্রকল্প হাতে নেব এবং আমরা সেটার জন্যই আমরা মাতৃভূমি ডেইরি ফুডস নামে একটা প্রকল্প আমরা পরিচালনা করতেছি, যেটার মাধ্যমে এখন আমরা ডেইলি 2000 লিটার দুধ প্রসেস করি এবং আমরা ওই ফার্মারদেরকে প্রশিক্ষণ দেই, তাদেরকে আমরা লোন দেই এবং তারা গাভী কিনে গাভী পালে এবং দুধ উৎপাদন করে তারা আমাদের কাছে বিক্রি করে প্রায় 2000 লিটার এবং অন্যান্য আরও অনেক বাইরেও বিক্রি করে। স্যার, কিছু কাজ রেখেই আমাদের ঘরে ফিরতে হয়। আর কথাটা এই জন্য বললাম, কাজের কথা বলতে গেলে আর ঘরের কথা শোনা হবে না। একটু ঘরে প্রবেশ করব, কারা কারা আছেন পরিবারে? পরিবারে আছেন আমি, আমার ওয়াইফ এবং আমাদের 2 ছেলে আছে। তো বড় ছেলে আপনার জার্মানিতে থাকে, সে মাস্টার্স করতেছে, টেকনিক্যাল ইউনিভার্সিটি মিউনিখে সে লেখাপড়া করে মাস্টার্সে। আগামী সেপ্টেম্বরে ইনশাল্লাহ তার মাস্টার্স শেষ হবে। আর ছোট ছেলে এই বছর বিবিএ শেষ করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে, সে এখন ইন্টার্নশিপ করতেছে। এই 4 জন নিয়ে আমরা আমাদের এই পরিবারের। কিন্তু প্রথম যার কথা বললেন আপনার স্ত্রী, তিনি নানা রকম সৃজনশীল কাজের সঙ্গে জড়িত আমরা জানি। জি, তার ব্যাপারে একটু বিস্তারিত শুনি। আমার স্ত্রী, ওনার নাম সালিমা নাজনীন বিথি। উনি আপনার আসলে আমাদের এই এনজিওর সাথে উনিও জড়িত আছে। ওনারও উৎসাহে অনেক কাজ আমরা হাতে নিয়েছি। যেমন আমরা ধরেন যে আলোগর কার্যক্রম, এইটাতে উনিও জড়িত আছেন। তারপরে শিক্ষাবৃত্তি, এই কার্যক্রমে উনি জড়িত আছেন, উনি এগুলা দেখাশোনা করেন। তাছাড়া আমরা আমাদের মাইক্রো ক্রেডিটের যে সদস্যরা আছে তাদের জন্য স্বাস্থ্য সহায়তা কার্যক্রম আমরা পরিচালনা করি, সেই স্বাস্থ্য সহায়তা কার্যক্রম উনি দেখেন। তাছাড়া আমাদের মাতৃভূমি ফ্যাশন নামে একটা আমাদের এই গ্রামের আপনার কিশোরী
বা গ্রামের মেয়েদেরকে আপনার ইয়ে করার জন্য, ট্রেনিং দেওয়ার জন্য আমাদের একটা হস্তশিল্প, আমাদের একটা ফ্যাশন হাউস আছে, সেটা উনি দেখাশোনা করেন এই এনজিওর মাধ্যমে। এবং উনি আপনার তাছাড়া উনি আমাদের জেনারেল কমিটির মেম্বার হিসেবেও দায়িত্ব পালন করেন। উনি সার্বিকভাবে উনি ওতপ্রোতভাবে জড়িত দিশার কার্যক্রমের সাথে, এবং উনি এটা খুব এনজয় করেন, কাজ করতে পছন্দ করেন, মানুষের সেবা করতে পছন্দ করেন। শেষ প্রশ্ন বা শেষ প্রসঙ্গ, সেটা হচ্ছে যেহেতু এই পর্বটা এই অনুষ্ঠানের 50তম পর্ব, অতএব বলাই যায় যে গত 49টা পর্ব সম্পর্কে আমরা কথা বলতে পারি। এই অনুষ্ঠান বা এই আয়োজনে যারা অতিথি হয়ে আসেন তারা দেশের বরেণ্য মানুষ। এই যে আলোকর প্রকাশনা একটা সুযোগ করে দিয়েছে যেখানে বসে তাদের জীবনী শোনার কিংবা শোনানোর, এই আইডিয়াটা আপনার মাথায় কখন আসলো বা কেন আসলো? আসলে এই আইডিয়াটা আসার কারণ হলো ধরেন আমরা এই আমাদের সব মানুষেরই কিন্তু একটা ইচ্ছা থাকে যে আমাদের দেশে বা বিদেশে যারা নাকি প্রতিষ্ঠিত হয়েছে, যারা নাকি অনেক ভালো করছে সমাজে, যারা এই অনুকরণীয় ব্যক্তি, তারা আসলে কেমন, তারা কিভাবে চিন্তা করে, তারা কি কাজ করে, তারা কিভাবে শৈশব থেকে বড় হয়েছে, এগুলা জানার জন্য অনেক অদম্য একটা আগ্রহ থাকে। তা আমি মনে করেছি যে আমাদের আলোকর প্রকাশনার যেই আপনার পরিচালিত যে অনুষ্ঠান, যে এই শিক্ষা ও সংস্কৃতি অনির্বাণ, এটার মাধ্যমে যদি আমরা এই দেশের বরেণ্য ব্যক্তিদেরকে এই স্টুডিওতে এনে, জিটিভির এই স্টুডিওতে এনে এই অনুষ্ঠানের মাধ্যমে এই লক্ষ কোটি মানুষের সামনে তাদের এই কর্মকাণ্ড, তাদের কথাবার্তা, তাদের চিন্তা চেতনা আমরা প্রচার করতে পারি, প্রকাশ করতে পারি, তাহলে সবাই উপকৃত হতে পারে। সেই চিন্তা থেকে আসলে আমরা এই মানে অনুষ্ঠানটা করার পরিকল্পনা করেছি। অনুষ্ঠান অনেক দিন ধরে থাকুক, সেই প্রত্যাশা আমাদের। আর আপনার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে জিটিভিকেও ধন্যবাদ এই অনুষ্ঠানটা করার জন্য। আর যারা দর্শক এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম আলোঘর প্রকাশনা নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ এই অনুষ্ঠানের 50তম পর্বে। আমাদের সঙ্গে ছিলেন দিশার প্রধান নির্বাহী এবং প্রতিষ্ঠাতা মোহাম্মদ শহীদুল্লাহ। আমরা তার কথা শুনছিলাম, দিশা সম্পর্কে জানছিলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন অতিথিকে বই উপহার দেওয়ার মধ্য দিয়ে বিদায় নিব। এই অনুষ্ঠানটি প্রচার হয় প্রতি রবিবার রাত 8:30টায়, আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জিটিভির ইউটিউব চ্যানেলে। সবার জন্য আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আল্লাহ হাফেজ।